টু অঙ্ক পয়েন্ট চলে এসেছি ক্লাস 10-এর কোন পরিমাপের ধারণার পার্ট 4-এর ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান, এসএকিউ সমস্ত ধরনের অঙ্কগুলো দেখে নেব। এই অঙ্কগুলি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা 100% কোয়েশ্চেন কমন পাবে। তার জন্য আজকের ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে আশা করি এই কোয়েশ্চেনগুলো বা এই অঙ্কগুলো নিয়ে তোমাদের মনে যে সমস্ত ডাউট বা কনফিউশন রয়েছে সেটা কিন্তু দূর হয়ে যাবে। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখো, আজকে আমরা 14 দাগ থেকে শুরু করব। আগের পার্টে কিন্তু আমি বাকি অঙ্কগুলো সব সুন্দরভাবে ব্যাখ্যা করেছি। দেখো, এখানে 14 এতে কি বলা হচ্ছে, এমসিকিউ, বহু বিকল্পীয় প্রশ্ন। এখানে একটি অঙ্ক দেওয়া থাকবে এবং তার নিচে 4টি করে অপশান থাকবে। তোমাকে অঙ্ক করে দেখতে হবে কোনটি ঠিক হচ্ছে সেটাকে তোমাকে লিখতে হবে। দেখো, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে, এখানে দিয়ে রেডিয়ানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে। ওকে, অ্যাঙ্গেলটা কিন্তু রেডিয়ানে দেওয়া আছে। দেখো, মনে করে নাও এটি একটা ঘড়ি, এটি হচ্ছে একটা ঘড়ি, এটা হচ্ছে ঘড়ির মধ্যস্থান। আমরা জানি ঘড়িতে এখানে 12 থাকে, এখানে 6, এখানে 3, এখানে 9, এখানে 1, এখানে 2, 4, 5, 7, 8, এখানে 10 আর 11। এবার আমরা জানি একটি ঘড়িতে 3টি কাঁটা থাকে, আওয়ার হ্যান্ড, মিনিট হ্যান্ড অ্যান্ড সেকেন্ডের হ্যান্ড। তার মানে ধরো এটা হচ্ছে মোটা করে আঁকছে, যেটা ছোট সব থেকে এবং মোটা থাকে সেটা ঘন্টার কাঁটা, আওয়ার হ্যান্ড। আর এর থেকে একটু তুলনামূলকভাবে বড় এবং একটু মোটা, এর থেকে হালকা মোটা, যেটাকে বলা হয় মিনিটের কাঁটা বা মিনিট হ্যান্ড। এবার দেখো, এই যে মিনিট হ্যান্ড, এটা দেখো, মনে করো না এটা এখন 3-এর সোজা রয়েছে, এটা এখন 3-এর সোজা রয়েছে, ঠিক আছে। এবার এই মিনিটের কাঁটা যখন এই 3 থেকে যখন 4 আসবে, 3 থেকে যখন 4 আসবে, বলো তো এই মিনিটের কাঁটা তখন কতটা অতিক্রম করবে, কত আসবে, 5 মিনিট। এখান থেকে এই 3 থেকে যখন 4-এ আসবে তখন 5 মিনিট আসবে। ওকে, এখান থেকে 4 থেকে যখন আবার 5-এ চলে আসবে, তখন 3 থেকে যখন 5-এ চলে আসবে তখন কতটা আসবে, দেখো এখান থেকে একটা 5 মিনিট, এখান থেকে একটা 5 মিনিট, 10 মিনিট। কিন্তু বলা হয়েছে 1 ঘন্টাতে। 1 ঘন্টা বলতে বোঝায় এই যে 3-এর সোজা রয়েছে মিনিটের কাঁটা, এখান থেকে ঘুরে যখন এই একটা পূর্ণ ঘুরে যখন আবার 3-এর সোজা চলে আসবে, মানে একবার যখন পূর্ণ আবর্তন করবে তখন কিন্তু সেই মিনিটের কাঁটাটি 1 ঘন্টা অতিক্রম করবে। ওকে, একটা পূর্ণ আবর্তন করার পর আবার যখন এখানে আসবে তখন মিনিটের কাঁটাটি কিন্তু 1 ঘন্টা অতিক্রম করবে। দেখো, তাহলে 1 ঘন্টায় কতটা অতিক্রম করলো, এখান থেকে গিয়ে পুরো একটা পূর্ণ আবর্তন করলো, তার মানে 1 ঘন্টায় 360 ডিগ্রি অতিক্রম করেছে বলতে পারি আমি মিনিটের কাঁটাটি। তাহলে আমরা এখানে লিখব যে মিনিটের কাঁটা 1 ঘন্টা অতিক্রম করে কত, 360 ডিগ্রি। তাহলে এখানে তুমি লেখো মিনিটের কাঁটাটি 1 ঘন্টায় আবর্তন করে দেখো 1 ঘন্টায় কতটা আবর্তন করবে, আমরা জানি এটা পূর্ণ আবর্তন মানে কত, 360 ডিগ্রি। যেহেতু এটা ঘড়ির কাঁটার, দেখো, আর আমরা জানি কোনো রশ্মি যদি ঘড়ির কাঁটার দিকে যদি আবর্তন করে সেই ক্ষেত্রে কিন্তু মাইনাস বা ঋণাত্মক কোণ কিন্তু উৎপন্ন করে। তাহলে এখানে -360 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, বুঝতে পেরেছো। তাহলে মিনিটের কাঁটাটি 1 ঘন্টায় আবর্তন করে কত, -360 ডিগ্রি। কিন্তু উত্তরে তোমাকে কী চাইছে, উত্তরে অপশানে কিন্তু ডিগ্রিতে কোনো অপশান নেই, অপশান আছে রেডিয়ানে। তাহলে তোমাকে এখানে রেডিয়ানে প্রকাশ করতে হবে। আর আমরা জানি ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করার জন্য π/180 তুমি একটা গুণ করে দেবে। এবার এটাকে যদি তুমি একটু কাটাকাটি করে নাও তাহলে তুমি কীভাবে, এই শূন্যের সাথে এই শূন্যটা কেটে দাও, 18-এর সাথে 36 কাটলে কত হয়, 18 দুগুণে 36, তাহলে তুমি কত পাচ্ছ, -2 আর পাই, তাহলে 2 পাই। ওকে, তাহলে মিনিটের কাঁটাটি 1 ঘন্টায় আবর্তন করে কত, -2 পাই রেডিয়ান। বুঝতে পেরেছ, -2 পাই রেডিয়ান। তাহলে এটি হয়ে গেল এই প্রশ্নের উত্তর। এবার আমরা দেখে নেব পরের অঙ্কটি। দেখো, এবার আমরা করব 2-এর দাগের অঙ্কটি। দেখো, 2-এর দাগের অঙ্কে বলা হয়েছে π/6 রেডিয়ান সমান, এখানে দিয়ে 4টে অপশান আছে এবং অপশানে কিন্তু ডিগ্রিতে কিন্তু অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে।
তার মানে π/6 রেডিয়ান তোমাকে ডিগ্রিতে তাহলে কত হবে সেটা তোমাকে এখান থেকে নির্ণয় করতে হবে। π/6 রেডিয়ান। দেখো π/6 এটা রেডিয়ানে দেওয়া আছে। একে যদি ডিগ্রি বা ষষ্ঠীকে নিয়ে যেতে হয় তাহলে তুমি কি করবে, তাহলে তোমার কাজ হবে 180/π একটা জাস্ট তার সাথে গুণ করে দেবে। দেখো π/6 রেডিয়ানকে তুমি যদি ডিগ্রিতে কনভার্ট করো বা ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে যাও তাহলে 180/π একটা গুণ করবে। দেখো এই পায়ের সাথে এই পাইটা কেটে দাও, 6-এর সাথে যদি 180কে যদি কাটা হয় তাহলে কত হবে, 6-3 18 আর 0 তাহলে 30, তাহলে 30 ডিগ্রি হয়ে গেল উত্তর এটা। ঠিক আছে, তাহলে 2-এর দাগের উত্তর হবে কত, 30 ডিগ্রি। এটা অপশান নম্বর ডিতে দেওয়া আছে। এবার আমরা দেখে নেব 3-এর অঙ্কটি। দেখো একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান তোমাকে এখানে নির্ণয় করতে হবে। দেখো সুষম ষড়ভুজ বলেছে এবং তার প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান তোমাকে এখান থেকে নির্ণয় করতে হবে। দেখো এটি তোমাদের আমি ভালো করে বুঝিয়ে দিই, দেখো তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। মনে করে নাও এটি একটি সুষম ষড়ভুজ। দেখো ষড়ভুজের আগে কিন্তু সুষম কথাটাই ব্যবহার করা হয়েছে। সুষম কথা অর্থ হচ্ছে যে ষড়ভুজের প্রত্যেকটা বাহু, দেখো এ একটা বাহু, এটা 2 নম্বর বাহু, এটা 1 নম্বর বাহু, এটা 2 নম্বর বাহু, এটা 3 নম্বর বাহু, এটা 4 নম্বর বাহু, এটা 5 আর এটা হচ্ছে কত 6 নম্বর বাহু। এখানে 6টি বাহু আছে বলে এর নাম ষড়ভুজ। এবার সুষম কথাটা কেন ব্যবহার করা হয়েছে, কারণ এর প্রত্যেকটা বাহু 1 2 যতগুলো বাহু এখানে রয়েছে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান, তার জন্য এটিকে সুষম ষড়ভুজ বলা হয়। দেখো যে ষড়ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হয় সুষম ষড়ভুজ। এবার এই সুষম ষড়ভুজে যে সমস্ত অন্তঃকোণগুলো তৈরি হয়েছে, দেখো এখানে একটা অন্তঃকোণ তৈরি হয়েছে, এখানে একটা অন্তঃকোণ, এখানে একটা অন্তঃকোণ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে 6টি অন্তঃকোণ সৃষ্টি হয়েছে এখানে। এবার দেখো 6টি বাহু যদি সমান হয় তাহলে এখানে যে অন্তঃকোণগুলো রয়েছে সেই অন্তঃকোণগুলো সমান হবে। আমি ধরে নিলাম এখানে প্রত্যেকটা অন্তঃকোণ থিটা, এটা থিটা, সব একই মাপের হবে, থিটাই হবে সব, তাহলে থিটা, এটা থিটা, এটাও থিটা। বুঝতে পেরেছো? তাহলে সুষম ষড়ভুজের প্রত্যেকটি অন্তঃকোণ কত হবে, থিটা করে হবে। এবার দেখো আমরা কি জানি, আমরা জানি যে ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি, ষড়ভুজের অন্তঃকোণের, দেখো এখানে আমি লিখছি সুষম ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি সমান, দেখো সুষম ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টির আমরা কিন্তু একটা সূত্র জানি। দেখো সেটা সূত্রটা কি, n-2 ইন্টু 180, n-2 ইন্টু 180 ডিগ্রি। এবার দেখো এখানে যে সুষম ষড়ভুজ রয়েছে তার প্রত্যেকটা কোণ কত করে, থিটা করে। থিটা কটা থিটা আছে, 6টা কোণ উৎপন্ন হয়েছে এখানে, তাহলে 6 থিটা লিখতে পারি। তাহলে সুষম ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি কত, 6 থিটা এখানে লিখতে পারি আমি। বুঝতে পেরেছো? কারণ 6টা থিটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে সমষ্টি মানে কি যোগফল। তাহলে থিটাকে যদি আমি 6 বার যদি যোগ করি, থিটা প্লাস থিটা প্লাস থিটা প্লাস থিটা প্লাস থিটা প্লাস থিটা যদি করা হয় তাহলে কী পাবো, 6 থিটা পাবো। তাহলে অন্তঃকোণের সমষ্টি কি, অন্তঃকোণের সমষ্টি হচ্ছে 6 থিটা। তাহলে অন্তঃকোণের সমষ্টির জায়গায় আমি 6 থিটা লিখেছি সমান, এখানে দেখো n-2, n এর মান কি হবে, এখানে দেখো ষড়ভুজ বলেছে মানে কি 6টা বাহু বিশিষ্ট, তাহলে n এর মান এখানে 6, তাহলে n এর জায়গায় কী লিখবে, 6 লিখবে -2 আর গুণ দিয়ে। দেখো এখানে 180 ডিগ্রি লেখা আছে। তোমরা এর আগে একটা সম্পর্ক পড়েছো, 180 ডিগ্রি সমান কি হয়, পাই রেডিয়ান হয়। তাহলে 180-র জায়গায় আমি পাই রেডিয়ান লিখতে পারি। বুঝতে পেরেছো? তাহলে 180-র জায়গায় আমি পাই রেডিয়ান লিখলাম। তাহলে 6 থিটা সমান কত হবে, দেখো 6 থেকে যদি 2 বাদ দেয় তাহলে কত হবে, 4 হবে, ইন্টু এখানে কি পাই রেডিয়ান।
এখন থিটার ভ্যালু বের করতে হবে প্রত্যেকটি, আমাকে বলেছে প্রত্যেকটি অন্তকোণ। দেখো প্রত্যেকটা অন্তকোণ কত করে ছিল, থিটা ছিল, তাহলে থিটার মানটা এখান থেকে বের করো। তাহলে 4 ইন্টু পাই রেডিয়ান। দেখো 6টাই বাম দিকে থিটার সাথে গুণ আকারে ছিল, আমি যদি ডান দিকে পাঠিয়ে দিই তাহলে কি ভাগ হবে, ভাগ মানে নিচে লেখা, তাহলে 6 এখানে। এবারে দেখো কাটাকাটি করো, 2 দিয়ে কাটো, 2 3 6, 2 2 4, তাহলে 3-এর সাথে 2 তার কাটবে না, তাহলে এখানে 2 পাই বাই কত নিচে 3, তাহলে 2 পাই বাই 3 রেডিয়ান, 2 পাই বাই 3 রেডিয়ান হয়ে গেল প্রতিটি অন্তকোণ। বুঝতে পেরেছো? তাহলে সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণ কত করে পেলাম, 2 পাই বাই 3 রেডিয়ান। এটি হয়ে গেল এই অঙ্কের উত্তর। দেখো এবার আমরা দেখে নেব পরের অঙ্কটি। দেখো 4 নম্বর অঙ্কে এখানে বলা হয়েছে এস সমান আর থিটা সম্পর্কে থিটার পরিমাপ করা হয়। দেখো এটা নিয়ে কিন্তু এর আগে আমি খুব বিশদে সুন্দরভাবে এটি প্রমাণ করেছিলাম, এবং আগের দিন যে 8 নম্বর যে অঙ্ক করেছিলাম সেখানে কিন্তু আমি সুন্দরভাবে এটা আগে বুঝিয়েছিলাম। দেখো এখানে বলেছে কি এস সমান সমান আর থিটা, এস সমান সমান আর থিটা। এখানে যে থিটার মানটা, এই থিটার মানটা সর্বদা কিসে থাকে, এখানে থিটার মানটা তোমরা মনে রাখবে সর্বদা বৃত্তীয় পদ্ধতিতে থাকে। বুঝতে পেরেছো? তাহলে এটা বি নম্বর অপশানে রয়েছে বৃত্তীয় পদ্ধতিতে, থিটা এখানে নির্ণয় করা হয় বৃত্তীয় পদ্ধতিতে, অর্থাৎ রেডিয়ানে প্রকাশ করা হয়। ওকে, এবার দেখো এবার আমরা দেখে নেব 5 দাগের অঙ্কটি। দেখো 5 দাগের অঙ্কে বলা হয়েছে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবং অ্যাঙ্গেল এটা হচ্ছে 120 ডিগ্রি, অ্যাঙ্গেল সি এর বৃত্তীয় মান কত হবে। দেখো তোমাদের আগে বুঝতে হবে যে বৃত্তস্থ চতুর্ভুজ বলতে কি বুঝি আমরা। দেখো মনে করো না এটি একটা বৃত্ত, ওকে, এটি একটা বৃত্ত। এবার এর ভেতরে আমি একটা চতুর্ভুজ অঙ্কন করছি। যদি এরকমভাবে অঙ্কন করি, মনে করো এরকম একটা আমি চতুর্ভুজ অঙ্কন করলাম, তাহলে এটাকে কি বৃত্তস্থ চতুর্ভুজ বলা যাবে? না, বলা যাবে না। বৃত্তস্থ চতুর্ভুজ তাকেই বলবো যে চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু, এ একটা শীর্ষবিন্দু, এ একটা শীর্ষবিন্দু, এ একটা এবং এটা, 4টি শীর্ষবিন্দু যেন এই বৃত্তের ওপরে অবস্থান করে। অর্থাৎ বৃত্তের এই যে দাগটা রয়েছে, বৃত্তের পরিধি বা বৃত্তের ওপরে যদি অবস্থান করে তবে আমি সেটাকে বলতে পারি বৃত্তস্থ চতুর্ভুজ। চতুর্ভুজের কোনো শীর্ষবিন্দু যদি বৃত্তের উপরে না থাকে, মনে করো 3টা আছে একটা নেই, তাহলে কিন্তু এটিকে বৃত্তস্থ চতুর্ভুজ বলা যাবে না। কোনো চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দুকেই কিন্তু বৃত্তের উপর অবস্থান হতে হবে। দেখো এবার যদি আমি এটাকে যুক্ত করে দিই তাহলে এটি কিন্তু এখন বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেছে, কারণ দেখো এর 4টি শীর্ষবিন্দু কিন্তু বৃত্তের উপর অবস্থান করছে। তাহলে আমি এর একটা নাম নিয়ে নিলাম এ বি সি ডি। তাহলে এ বি সি ডি হলো একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ওকে। এবং প্রশ্নে বলা হচ্ছে এই যে এ কোণটা, এই এ কোণটার মান কত, 120 ডিগ্রি। তাহলে তোমাকে জানতে চাইছে যে অ্যাঙ্গেল সি এর মানটা কত হবে, এবং সেটি বৃত্তীয় পদ্ধতিতে তোমাকে হিসাব করতে হবে। দেখো বৃত্তস্থ চতুর্ভুজ মানে কোনো চতুর্ভুজ যদি বৃত্তের উপর অবস্থান করে, অর্থাৎ চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু যদি বৃত্তের উপর অবস্থান করে সেটিকে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ বলবো। এবং বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। অর্থাৎ দেখো এখানে যে এ কোণ রয়েছে, এই এ কোণের জাস্ট উল্টো দিকে বা বিপরীত দিকে কোণটা রয়েছে, অ্যাঙ্গেল সি রয়েছে। তাহলে এই এ কোণ এবং এই সি কোণ এদের যোগফল কত হবে, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি, এদের যোগফল হবে 180 ডিগ্রি, অর্থাৎ সম্পূরক। আমরা জানি দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে তাদের আমরা পরস্পরের সম্পূরক কোণ বলি। এটা তোমরা একটা উপপাদ্য পড়েছো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক হয়। এই কোণের উল্টো দিকে রয়েছে সি কোণ, তাহলে এই কোণটা আর এই কোণটার যোগফল কত হবে, 180 হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ হলে, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ হলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি সমান কত হবে, 180 ডিগ্রি হবে। এই কোণ এবং এই কোণ 180 কেন, কারণ এই কোণ এবং এই কোণ পরস্পর সম্পূরক হয়, আর দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হলে তাদের আমরা পরস্পরের সম্পূরক বলি। দেখো অ্যাঙ্গেল এ এর মান তো দেওয়া আছে প্রশ্নের মধ্যে 120 ডিগ্রি,
প্লাস অ্যাঙ্গেল সি সমান 180 ডিগ্রি। আমার অ্যাঙ্গেল সি দরকার, তাহলে অ্যাঙ্গেল সি বাম দিকে রেখে দাও সমান 180, এখানে যেমন আছে রেখে দাও। 120 বাম দিকে, দেখো এর আগে কিছু নেই মানে প্লাস আছে, এদিকে পাঠিয়ে দিলে কী হবে মাইনাস হয়ে যাবে, মাইনাস 120। তাহলে অ্যাঙ্গেল সি সমান কত হবে, 180 থেকে 120 বাদ দিলে কত হয় 60 ডিগ্রি হয়। দেখো তাহলে অ্যাঙ্গেল সি এখানে যে কোণটা সেটার মান কত হবে 60 ডিগ্রি। তাহলে দেখো এই 120 আর 60 দুটোকে যোগ করলে কত হবে 180 হয়ে যাচ্ছে। তাহলে এরা পরস্পর সম্পূরক। তাহলে এখানে আমাকে নির্ণয় করতে হবে অ্যাঙ্গেল সি এর বৃত্তীয় মান। তাহলে এখানে আমরা লিখব অ্যাঙ্গেল সি এর বৃত্তীয় মান। দেখো বৃত্তীয় মান কী করে নির্ণয় করতে হয়, এই যে 60 ডিগ্রি পেয়েছি এর সাথে জাস্ট একটা পাই বাই 180 গুণ করে দাও। তাহলে 60 গুণ পাই বাই 180। দেখো 60-এর সাথে 180 3বারে কেটে যায়, তাহলে কত হচ্ছে পাই বাই 3। তাহলে এই অঙ্কের উত্তর কত হবে পাই বাই 3 রেডিয়ান। বুঝতে পেরেছ? তাহলে এই হয়ে গেল আমাদের এমসিকিউ অঙ্কগুলো। এবার আমরা দেখে নেব বিয়ের দাগের সত্য মিথ্যা। দেখো বিয়ের দাগের একে বলেছে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর জন্য উৎপন্ন কোণটিকে ধনাত্মক হবে। দেখো এটি আমি পার্ট 1 ভিডিওতে খুব সুন্দরভাবে তোমাদের বুঝিয়েছিলাম। দেখো এখানে আমি আর একবার আলোচনা করে দিচ্ছি। দেখো মনে করে নাও এ একটি রশ্মি, মনে করে নাও ও এ একটি রশ্মি, এটি হচ্ছে রশ্মির শীর্ষবিন্দু বা প্রান্তবিন্দু। এবার এই বিন্দুর সাপেক্ষে, এই বিন্দুটার সাপেক্ষে যদি এই রশ্মিটিকে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, দেখো ঘড়ির কাঁটা ঘোরে কীরকমভাবে, এরকমভাবে ঘোরে, এইভাবে ঘোরে, এরকমভাবে ঘোরে। এবার তার বিপরীতে মানে তার উল্টো দিকে যদি ঘোরানো হয়, অর্থাৎ এরকমভাবে যদি ঘোরানো হয়, এই রশ্মিটিকে যদি এরকমভাবে ঘোরানো হয়, এরকমভাবে যদি ঘোরানো হয়, তাহলে সেটি ঘড়ির কাঁটার বিপরীত বোঝায়। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি কোনো রশ্মিকে ঘোরানো হয়, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হবে সেগুলো সর্বদাই ধনাত্মক কোণ উৎপন্ন করে বা পজিটিভ অ্যাঙ্গেল উৎপন্ন করে। বুঝতে পেরেছো? তাহলে এখানে বিয়ের দাগের একে কিন্তু সেটাই বলা আছে। তাহলে কি হয়ে যাবে, এটা কিন্তু সত্য হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে তোমরা কি লিখবে, তাহলে তোমরা লিখবে বিয়ের দাগের 1, এটা কি লিখবে সত্য লিখবে। ওকে, এবার দেখো বিয়ের দাগের 2, এখানে বলা হয়েছে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো ঘড়ির কাঁটার দিকে, দেখো এখানে যে রশ্মিটা, এবার যদি এটাকে ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটা যেইভাবে ঘোরে সেই রকমভাবে যদি ঘোরানো হয়, মনে করো না এরকমভাবে ঘোরানো হলো, একবার ঘোরানোর ফলে তো 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, আবার একবার ঘোরানো হলো তাহলে কত হবে 720 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। মানটা কিন্তু ঠিক বলেছে এখানে, যে দুবার পূর্ণ আবর্তনের জন্য কোনো রশ্মিকে যদি ঘড়ির কাঁটার দিক বা ঘড়ির কাঁটার বিপরীত যেদিকেই ঘোরানো কেন, দুবার পূর্ণ আবর্তনের জন্য কিন্তু 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। কিন্তু যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে ঘোরানো হয়েছে, তাহলে কিন্তু ঋণাত্মক কোণ উৎপন্ন হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্নে তো এখানে নেগেটিভ চিহ্ন বা মাইনাস চিহ্নটা তো দেওয়া নেই। 720 ডিগ্রি মাইনাস 720 ডিগ্রি কোণ উৎপন্ন করার কথা ছিল, কিন্তু বইয়ে কি বলেছে 720 ডিগ্রি। তাহলে কি হবে, এটা মিথ্যা হয়ে যাবে। তাহলে তোমরা বিয়ের দাগে 2তে কি লিখবে, মিথ্যা লিখবে। বুঝতে পেরেছ? তাহলে এই হয়ে গেল আমাদের বিয়ের দাগের সত্য মিথ্যার অঙ্কগুলি। এবার আমরা দেখে নেব সি এর দাগের অঙ্ক। দেখো দেখো সি এর দাগে কি বলা হয়েছে, সি এর দাগে বলা হয়েছে পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ। দেখো আমরা কি জানি, পাই রেডিয়ান সমান ড্যাশ কোণ বলা হয়েছে। আমরা জানি কি পাই রেডিয়ান সমান সমান কি হয় 180 ডিগ্রি হয়। দেখো পাই রেডিয়ান এর মান দেখো 180 ডিগ্রি, এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু ফিক্সড একদম। তাহলে ফিক্সড বা অপরিবর্তিত হলে তাকে আমরা কি বলি, ধ্রুবক। যার মান ফিক্সড তাকে আমরা ধ্রুবক বা কনস্ট্যান্ট বলি। তাহলে তোমরাই বলো পাই রেডিয়ান একটি কী কোণ হবে, ধ্রুবক কোণ হবে। বুঝতে পেরেছ? তাহলে তোমরা শূন্যস্থানে কি লিখবে, ধ্রুবক। পাই রেডিয়ান একটি ধ্রুবক কোণ হবে। এবার দেখো, এবার আমরা দেখে নেব 2 এরটা। দেখো সি এর দাগের 2 কি বলেছে এখানে,
সি এর দাগের 2-তে দেওয়া আছে ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান ড্যাশ দিয়ে প্রায় লেখা আছে। ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান কত? আমরা কি জানি? আমরা জানি 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান হয়, তাই তো? এই কথাটাকে আমি ঘড়ি লিখতে পারি যে পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি, তাই না? যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, আমাকে 1 রেডিয়ান জানতে হবে। তাহলে 1 রেডিয়ান সমান সমান কী হবে? 180 পাই এর নিচে এসে ভাগ হয়ে যাবে ঐকিক নিয়মের অঙ্ক। তাহলে পাই রেডিয়ান সমান যদি 180 ডিগ্রি হয়, তাহলে 1 রেডিয়ান সমান কত হবে? 180 বাই পাই। বুঝতে পেরেছো? তাহলে দেখো, পায়ের তো আমরা মান জানি, উপরে 180 যেমন আছে রাখো, আর পায়ের মান আমরা জানি কি 22/7 হয়। ওকে, পায়ের মান কত হয়? 22/7 হয়। তাহলে উপরে 180 যেমন আছে রাখো, এই 22/7টা দেখো 180-র নিচে কি আছে? ভাগ আকারে রয়েছে। এটাকে যদি আমি 180-র সাথে গুণ আকারে লিখতে চাই, তাহলে কি হবে? এটা উল্টাবে, 7/22 হয়ে যাবে এটা। তাহলে 7/22 হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে তুমি কি পাচ্ছ? তাহলে তুমি এইটা পাচ্ছ কত? এই 180 গুণ 7, এইটাকে যদি তুমি 22 দিয়ে যদি ভাগ করো, তাহলে তুমি কি পাবে? তাহলে তুমি পাবে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। বুঝতে পেরেছো? তাহলে 1 রেডিয়ান সমান সমান তুমি কী পাবে? 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। তাহলে 1 রেডিয়ান সমান সমান তুমি কী লিখতে পারো? 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। এটা কিন্তু আসন্ন মানে প্রায়, তার জন্য প্রায় লেখা আছে এখানে। তাহলে এটার উত্তর হবে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। আর এটা কী করে আসছে বুঝতে পেরেছো? এরকমভাবে তোমরা সমাধান করতে পারো। এবার দেখো, এবার আমরা দেখে নেব সি এর দাগের 3-এর অঙ্কটি। দেখো, সি এর দাগের 3-এ বলা হয়েছে 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান কত? দেখো, 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান কত? দেখো, বৃত্তীয় মান জিজ্ঞাসা করা হয়েছে। তোমাদের বুঝতে হবে, মনে করে নাও এই একটা সরল রেখা। আমরা জানি একটি সরলরেখার ওপর 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এখানে যে কোণটি উৎপন্ন হয় সেটি হচ্ছে 180 ডিগ্রি। আর আমরা এটাও জানি যে 180 ডিগ্রি সমান সমান কী হয়? পাই রেডিয়ান হয়। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা 180-র পরিবর্তে আমি বলতে পারি টোটাল একটা সরলরেখার উপর পাই রেডিয়ান কোণ উৎপন্ন হয়। বুঝতে পেরেছ? এবার মনে করো নাও এই যে সরলরেখা, এখানে দুটি সন্নিহিত কোণ, মনে করো এই একটা কোণ আর এখানে এই একটা কোণ। তাহলে এই দুটি কোণের যোগফল কত হবে? 180 হবে। দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, দুটি কোণের যোগফল, মনে করো অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল এ, এই কোণটার নাম হচ্ছে অ্যাঙ্গেল এ। বুঝতে পেরেছো? আর এটা হচ্ছে অ্যাঙ্গেল বি। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি, এদের যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। কারণ এখান থেকে এটা এবং এখান থেকে এটা পুরোটাকে কভার করছে, তাহলে 180 ডিগ্রি হবে। তাহলে দুটি কোণের সমষ্টি বা যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি এরা পরস্পরের কী কোণ? এরা পরস্পরের সম্পূরক কোণ। দুটি কোণের সমষ্টি বা যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে আমি বলতে পারি যে অ্যাঙ্গেল এ এর পূরক কোণের সম্পূরক কোণের নাম হচ্ছে কত? অ্যাঙ্গেল বি হবে, মনে করে নাও 150 ডিগ্রি। 150 ডিগ্রির সম্পূরক কোণ কত হবে? 30 ডিগ্রি হবে। কারণ 150 আর 30কে যোগ করলে কত হবে? 180 ডিগ্রি হবে। একই রকমভাবে তুমি বলতে পারো 150 ডিগ্রির সম্পূরক কোণ হচ্ছে কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে? 150 ডিগ্রি। কারণ 30-এর সাথে 150 যোগ করলে 180 পাবে। বুঝতে পেরেছ? তাহলে এখানে দেখো, এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের মান কত? মনে করে নাও এই যে এখানে যে কোণটা, এটা মনে করে নাও 3π/8। এখান থেকে এইটুকুনি কোণ মনে করে নাও 3π/8। তাহলে এর সম্পূরক কোণটা কত হবে? দেখো, আমরা জানি পুরোটা কত ধরেছিলাম, পুরোটা হচ্ছে পাই, 180 মানে পাই। তাহলে আমি যদি এই 180 বা পাই থেকে যদি এটা বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমি বাকিটা পেয়ে যাব। বুঝতে পেরেছো? তাহলে আমি লিখে দেবো এখানে যে 3π/8 এর সম্পূরক কোণটি হবে, দেখো, তাহলে তুমি এখানে লিখবে 3π/8, তাহলে তুমি লিখবে যে 3π/8 এর সম্পূরক কোণ, পাই থেকে বাদ দিয়ে দেবে কত? 3π/8। তাহলে 3π/8 এর সম্পূরক কোণ কত হবে? পাই থেকে কেন বাদ দিচ্ছি? কারণ পাই মানে 180, তাহলে 180 থেকে বাদ দিয়ে দিলে আমি বাকিটা পেয়ে যাব। তাহলে এটা লসাগু করো, 8-এর সাথে পাইকে গুণ করলে কত হবে? 8π - 3π। তাহলে 8টা পাই থেকে 3টে পাই চলে গেলে কত হবে? 5π।
তাহলে 5π/8। তাহলে এটি হয়ে গেল 3 নম্বর অঙ্কের উত্তর। বুঝতে পেরেছ? তাহলে 3π/8 পরিমাপের কোণটি সম্পূরক কোণের বৃত্তীয় মান। দেখো বৃত্তীয় মান বলেছে বলে ডাইরেক্ট আমরা পাই দিয়ে করলাম, ঠিক আছে, নাহলে কিন্তু অঙ্কটা বড় হবে। আর 1 নম্বরের কোয়েশ্চেনে তোমরা বেশি সময় নেবে না। দেখো এবার আমরা দেখে নেব 15 দাগের অঙ্কগুলি। দেখো 15 দাগের অঙ্কে বলা হয়েছে 15 দাগের 1-এ বলেছে একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই কোণের রেডিয়ানে মান আর হলে r/d এর মান নির্ণয় করি। দেখো এখানে বলা হয়েছে একটি কোণের মান ডিগ্রিতে যদি ডি ধরা হয়, আমরা কি জানি বলো তো? আমরা একটা সম্পর্ক জানি, সেটি হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি সমান সমান কী হয়? পাই রেডিয়ান হয়। এটা আমরা কিন্তু প্রথম দিন থেকে এটা জেনে আসছি। তাহলে 180 ডিগ্রি সমান যদি পাই রেডিয়ান হয়, তাহলে 1 ডিগ্রি সমান কত হবে? পাই রেডিয়ান বাই 180 হবে। এখানে বলছে ডিগ্রিতে মান ডি, তাহলে ডি ডিগ্রিতে তো ডি দেওয়া আছে, তাহলে ডি ডিগ্রির জন্য কত হবে? এটা আমি লিখতে পারি পাই রেডিয়ান বাই 180 গুণ কত? ডি। বুঝতে পেরেছ? তাহলে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান কী হবে? পাই রেডিয়ান বাই 180। তাহলে ডি ডিগ্রির জন্য কত হবে? ডি গুণ করতে হবে। এবার দেখো এখানে যে মানটা পাওয়া গেছে ডিগ্রিতে, এটাই কিন্তু রেডিয়ানে মান। বুঝতে পেরেছো? এটাই কিন্তু রেডিয়ানে মান। দেখো এখানে প্রশ্নের মধ্যে বলেছে যে ওই কোণের রেডিয়ানে মান যদি আর হয়, ডিগ্রিতে যেটা পেয়েছি সেটা যদি রেডিয়ানে যদি আর ধরা হয়, মানে আর সমান সমান, তাহলে আমি এটা বলতে পারি, তাহলে আর সমান সমান কী হবে? পাই রেডিয়ান বাই 180 গুণ কত? ডি। বুঝতে পেরেছো? এখানে যে কোণটা পাওয়া গেছে সেটাই রেডিয়ানে সেটাই, তাহলে রেডিয়ান আর সমান সমান আমি এটা বলতে পারি। তাহলে আমাকে নির্ণয় করতে হবে r/d। তাহলে দেখো আর এদিকে যেমন আছে রয়েছে, এই ডিটা দেখো এই সাইডে যে পাই রেডিয়ান বাই 180 তার সাথে গুণ আকারে রয়েছে, যদি সমানের এই পাশে চলে আসে তাহলে ভাগ হয়ে যাবে, ভাগ মানে নিচে লেখা, তাহলে r/d আর সমানের এই পাশে কী পড়ে রয়েছে? পাই রেডিয়ান বাই 180। তাহলে বুঝতে পেরেছো? তাহলে r/d এর মানটা কী হবে? পাই রেডিয়ান বাই 180। এটি হয়ে গেল এই অঙ্কের সমাধান। এবার আমরা দেখে নেব পরের অঙ্কটি। দেখো দেখো এবার আমরা 15 দাগের 2-এর অঙ্কটি করব। দেখো এখানে বলা হয়েছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান কত? দেখো একটু আগে আমরা আলোচনা করলাম সম্পূরক কোণ। দুটি কোণের সমষ্টি বা যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে তাদের পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। আর যদি দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় বা এক সমকোণ হয় তাহলে তাদের আমরা পরস্পরের পূরক কোণ বলি। দেখো মনে করে নাও তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে, তাহলে তুমি কি করবে? কারণ আমরা জানি দুটোকে মিলিয়ে 90 হতে হবে। ওকে, দুটোকে মিলিয়ে 90 হতে হবে। তাহলে 90 থেকে যদি তুমি 40 বাদ দিয়ে দাও তাহলে কত হবে? 50 ডিগ্রি। তাহলে এই 40 ডিগ্রি কোণের পূরক কোণটা কত? 50 ডিগ্রি। একই রকমভাবে বলতে পারি 50 ডিগ্রি কোণের পূরক কোণ 40 ডিগ্রি বা 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 50 ডিগ্রি। কারণ দুটো মিলিয়ে কত হতে হবে? 90 হতে হবে। এখানে দেখো 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের, যেমন এখানে বলা হয়েছিল 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তাহলে আমি কী করেছিলাম? 90 থেকে 40টা বাদ দিয়ে দিয়েছিলাম, তাহলে যেটা পেয়েছিলাম সেটা ছিল অপর কোণটা। বুঝতে পেরেছো? তাহলে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণ কত হবে? তাহলে 90 থেকে আমাকে এটা বাদ দিয়ে দিতে হবে। দেখো তাহলে আমি লিখতে পারি এখানে, দেখো 90 ডিগ্রি থেকে বিয়োগ করব। এবার এই 90 ডিগ্রি থেকে তো আমি এই 63 ডিগ্রি 35 মিনিট, দেখো 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড তো মাইনাস করতে পারি না, বিয়োগ করতে তো পারি না, কারণ এটা ডিগ্রিতে আছে, এটা ডিগ্রি মিনিট সেকেন্ড আছে। তাহলে আমাকে যে 90 ডিগ্রি এটাকে সর্বপ্রথম ডিগ্রি মিনিট সেকেন্ডে কিন্তু ভেঙে নিতে হবে, তারপর তার নিচে এটা লিখে তুমি বিয়োগ করবে। দেখো 90 ডিগ্রিকে আমি এইভাবে লিখতে পারি না, 89 ডিগ্রি 60 মিনিট। দেখো 60 মিনিটে কি হয়? 60 মিনিটে 1 ডিগ্রি হয়, তাহলে এই 60 মিনিটেরটাকে 1 ডিগ্রি আর এখানে 89 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার আমি এই 89 ডিগ্রি যেমন আছে রাখলাম, আর এই 60 মিনিটটাকে আমি এভাবে লিখতে পারি 59 মিনিট 60 সেকেন্ড। বুঝতে পেরেছো? তাহলে 90 ডিগ্রিকে আমি এইভাবে ভেঙে লিখতে পারি। কীভাবে লিখতে পারি? 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। তাহলে দেখো এটা ডিগ্রি, এই 90 ডিগ্রি জায়গায় আমি এই কথাটা ব্যবহার করতে পারি 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড।
এটা বলতে কিন্তু আমি 90 ডিগ্রি বোঝাচ্ছি। দেখো এখানে 60 সেকেন্ডে কত হয় 1 মিনিট, তাহলে এই 1 মিনিট আর এখানে 59 মিনিট, তাহলে কত হবে 60 মিনিট, আর 60 মিনিট মানে 1 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি আর এখানে 89 ডিগ্রি কত হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমি এটা এবার এর নিচে বসিয়ে কিন্তু বিয়োগ করতে পারবো, বুঝতে পেরেছো? তাহলে 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড, এবার এটা বিয়োগ করো 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। দেখো তাহলে তুমি এখানে কি পাবে, দেখো 60 থেকে যদি 15 বাদ দেয় তাহলে কত হয় 45 হয়, তাহলে 45 সেকেন্ড। আর এটা কত পাচ্ছি, এটা পাচ্ছি আমরা 4 আর এটা হচ্ছে 2, 24 মিনিট, আর এটা হচ্ছে 9 থেকে যদি 3 বাদ দেয় তাহলে 6 আর এটা হচ্ছে 2, তাহলে 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। এটি হয়ে গেল এই 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড এর পুরোক্ষণ। কারণ এটাকে আর এটাকে তুমি যোগ করো, তুমি 90 ডিগ্রি পেয়ে যাবে। এরা দুজন মিলে কিন্তু 90 ডিগ্রি করবে। তাহলে এর এই 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড এর পুরোক্ষণ হচ্ছে এটা, এবং এর পুরোক্ষণ এটা। বুঝতে পেরেছো? তাহলে এই ধরনের অঙ্কগুলি তোমরা কি করে সমাধান করবে? এবার আমরা দেখে নেব পরের অঙ্কটি। দেখো পরের অঙ্কে বলা হয়েছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং অপর কোণটির পরিমাপ দেওয়া আছে কত 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তিমান কত। দেখো মনে করো না এটি একটা ত্রিভুজ, মনে করো না এর নাম হচ্ছে এবিসি। তাহলে এবিসি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের দেখো যে কোনো ত্রিভুজের তিনটি অন্তঃকোণ থাকে, একটা কোণ একটা কোণ একটা কোণ, তিনটি কোণ, তার মধ্যে দুটি কোণের পরিমাপ দেওয়া আছে। এটা দেওয়া আছে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড। তাহলে মনে করো না বি কোণটা দেওয়া আছে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, আর মনে করো না এখানে এ যে কোণটা আছে এটা 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। তাহলে তোমাকে নির্ণয় করতে হবে যেখানে সি কোণটা আছে এর মানটা তোমাকে বৃত্তীয় পদ্ধতিতে নির্ণয় করতে হবে, অর্থাৎ রেডিয়ানে প্রকাশ করতে হবে। এবার দেখো প্রথমে তুমি এটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে নিয়ে আসো। দেখো আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয় 180 হয়। এখানে বি কোণ এ কোণ আর সি কোণ এই তিনটি কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি হবে। তার মধ্যে এই বি কোণ আর এ কোণ দুটো কোণ দেওয়া আছে, তাহলে তুমি এই দুটোকে যোগ করে নাও। দেখো দিয়ে 180 থেকে যদি বাদ দিই এই কোণ আর এই কোণের সমষ্টি যদি 180 থেকে বাদ দেওয়া হয় তাহলে আমি বাকিটা পেয়ে যাব। তাহলে তুমি এখানে লিখবে তৃতীয় কোণের ষষ্ঠিক মান। তুমি এখানে লিখবে তৃতীয় কোণটির প্রথমে তুমি ষষ্ঠিকের মানটা নির্ণয় করো। তৃতীয় কোণটির ষষ্ঠিক মান কত হবে 180 থেকে বাদ দিয়ে দেবে কোনটা এটা এবং এটার যোগফল 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, তার সাথে যোগ করবে কত দেখো এটা 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। তাহলে তুমি কত পাবে দেখো 180 যেমন আছে রাখো, এখানে মাইনাস এই দুটোকে যোগ করো। দেখো এখানে আমি যোগটা দেখাচ্ছি 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, তার সাথে যোগ করতে হবে কত 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। দেখো 3কে আমি 0.3 লিখেছি আর 5কে আমি 0.5 লিখেছি, তাহলে কত হচ্ছে 5 আর 5 10 0, হাতে থাকলো 1 5 6, এখানে 60 সেকেন্ড পাচ্ছি। আর এটা কত 9, এখানে মিনিট হবে, আর এটা 5, তাহলে 59 মিনিট, আর এটা 9, এটা ডিগ্রি চিহ্ন হবে, আর এটা হচ্ছে কত 12, তাহলে 129 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। দেখো এই 60 সেকেন্ডে 1 মিনিট হয়, তাহলে 1 মিনিট যদি এই 59 মিনিটের সাথে যোগ হয় তাহলে কী হবে 60 মিনিট হয়ে যাবে। আর 60 মিনিট মানে 1 ডিগ্রি, 1 ডিগ্রি যদি 129 ডিগ্রির সাথে যদি যোগ করা হয় তাহলে কত হবে 130 ডিগ্রি হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো এই দুটোকে যোগ করে কত পেলাম 130 ডিগ্রি পেলাম। তাহলে 180 থেকে যদি 130 চলে যায় তাহলে কত হবে 50 ডিগ্রি পাচ্ছি আমি। তাহলে তৃতীয় কোণটির ষষ্ঠিক মান কত পেলাম 50 ডিগ্রি, কিন্তু তোমাকে নির্ণয় করতে হবে কি ষষ্ঠিক পদ্ধতিতে। তাহলে লিখবে তৃতীয় কোণটির ষষ্ঠিক মান বৃত্তীয় মান। তাহলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত হবে এই 50 ডিগ্রি, এর সাথে পাই বাই 180 একটা গুণ করে দাও,
তাহলে এই শূন্য কেটে দিলে কত হবে? তাহলে 5 গুণ পাই, ওপরে 5 পাই, আর নিচে কত? 18। তাহলে 5 পাই বাই 18 রেডিয়ান, এটি হয়ে গেল তৃতীয় কোণটির বৃত্তীয় মান। এবার আমরা চলে যাব পরের অঙ্কে। দেখো এবার আমরা করব 4 দাগের অঙ্কটি। দেখো 4 দাগের অঙ্কে এখানে বলা হয়েছে একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে? দেখো এটি নিয়ে কিন্তু আমি এই এস সমান আর থিটা, এটি নিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে আগের পার্টে কিন্তু আলোচনা করেছি। তোমরা যারা আগের পার্টটি দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আগের ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের দেখবে এই তিনটি এস আর এবং থিটা এদের মধ্যে যে রিলেশন সেটা কিন্তু খুব সহজে তোমরা বুঝতে পারবে। বুঝতে পেরেছো? দেখো এখানে এস এর মানটা দেওয়া আছে কত, এখানে কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে এস সমান সমান কত 220 সেন্টিমিটার। ওকে, আর এখানে থিটার মানটা দেওয়া আছে 63 ডিগ্রি, আর তোমাকে এখান থেকে নির্ণয় করতে হবে, অর্থাৎ রেডিয়াস বা ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। দেখো আমরা জানি এটি যদি একটা বৃত্ত হয়, এটা হচ্ছে বৃত্তের সেন্টার বা কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ যাকে আমরা আর দ্বারা চিহ্নিত করি, এবং এখান থেকে মনে করো না এটি হচ্ছে একটা এস মাপের একটা বৃত্তচাপ, বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে কত এস ধরা হয়েছে। তাহলে এটার সাথে যদি এটাকে যুক্ত করি, এখানে একটা কেন্দ্রে কোণ উৎপন্ন হয়, থিটা ধরে নেওয়া হলো। তাহলে এই থিটা এখানে যে অ্যাঙ্গেলটা পাওয়া যাবে সেটা কিন্তু সর্বদা রেডিয়ানে থাকে, কিন্তু এখানে তো ডিগ্রিতে দেওয়া আছে। তাহলে এটাকে সর্বপ্রথম তুমি কি করবে 63 ডিগ্রি, এটাকে সর্বপ্রথম বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করো, মানে পাই বাই 180 একটা গুণ করে দাও। বুঝতে পেরেছো? তাহলে তুমি কী পাবে এখানে? তাহলে তুমি এখানে পাবে, দেখো 9 দিয়ে যদি কাটি আমি এখানে 9 7 63, 9 2 18 0, তাহলে 6 পাই বাই 20, তাহলে সরি 7 পাই, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হয়েছে 7 পাই বাই 20, তাহলে 7 পাই বাই 20, তাহলে এখানে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়েছে 63 ডিগ্রি মানে হচ্ছে 7 পাই বাই 20। তাহলে আমাকে এখান থেকে আর মান বের করতে হবে। দেখো আমরা কি জানি, আমরা এখান থেকে জানি যে এস সমান সমান কী হয় আর থিটা। বুঝতে পেরেছো? আমার এবার কি দরকার? আর দরকার। তাহলে আর সমান সমান কী হবে, এই থিটা এসের নিচে এসে ভাগ হয়ে যাবে। দেখো আর থিটা এখানে গুণ আকারে রয়েছে, আমরা সম্পর্কটা কি জানি এস সমান সমান আর থিটা। দেখো এখানে এসের মান দেওয়া আছে আর থিটার মান দেওয়া আছে, আর এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আর সমান সমান কী হবে, দেখো এদিকে এস আগের থেকে রয়েছে, তাহলে থিটা আর এর সাথে গুণ আকারে ছিল ডান দিকে, তাহলে দিকে যে ভাগ হয়ে যাবে, তাহলে কী হবে এটা এস বাই থিটা। তাহলে আর সমান সমান আমি কি লিখতে পারি, দেখো এসের মান কত দেওয়া আছে 220 বাই থিটা, থিটার ভ্যালু কত 7 পাই বাই 20। বুঝতে পেরেছো? তাহলে এটাকে তুমি সমাধান করো। তাহলে 220 যেমন আছে রাখলাম, আর 7 পাই বাই 20কে যদি আমি গুণ করে লিখতে চাই তাহলে এটা 20 বাই 7 পাই হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে 220 গুণ উপরে 20 রয়েছে, আর 7 যেমন আছে রাখো, পায়ের মান বসিয়ে দাও 22 বাই 7 হয়। দেখো এখানে পায়ে আছে, পায়ের মান আমরা 22 বাই 7 লিখেছি, তাহলে এই 7 আর এই 7 কেটে দাও, তাহলে 22-এর সাথে যদি 22-কে কাটা হয় কত হবে, 22 একে 22 একটা শূন্য, তাহলে 10 গুণ 20, 10 20 কত হবে 200, তাহলে 200 সেমি। তাহলে 200 সেমি কি হয়ে গেল ব্যাসার্ধ হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে এই বৃত্তের ব্যাসার্ধটা কত হবে 200 সেন্টিমিটার হবে। বুঝতে পেরেছো? এবার আমরা দেখে নেব পরের দাগের অঙ্কটি। দেখো 5 নম্বর অঙ্কটি দেখো। 5 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান লিখি। দেখো ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টার আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে। দেখো মনে করে নাও এটি একটি ঘড়ি, এটা 12, এটা 6, এটা 3, এটা 9, এটা 1, এটা 2, 4, 5, এটা একটা ঘড়ি। এবার ঘড়ির ঘন্টার কাঁটা মনে করো না এটা হচ্ছে ঘড়ির ঘন্টার কাঁটা, ওকে, আর এটা হচ্ছে মিনিটের কাঁটা। দেখো ঘড়ির কাঁটাটা দেখো এখন মনে করো 12 সোজা রয়েছে। এবার এটা যখন একটা পূর্ণ আবর্তন করে যখন আবার এই 12 ঘরে যখন আসবে, অর্থাৎ একটা পূর্ণ আবর্তন করবে, তখন এই ঘড়ির কাঁটা কতটা
কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে এখানে? 360 ডিগ্রি। একবার পূর্ণ আবর্তন করলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, একবার পূর্ণ আবর্তনের জন্য 360 ডিগ্রি উৎপন্ন হয়। এবার একটা পূর্ণ আবর্তন যখন ঘড়ির ঘন্টা কাঁটা যখন করে, দেখো এই ঘড়ির ঘন্টা কাঁটা এখন এই সোজা রয়েছে, 12 ঘরে রয়েছে। একটা পূর্ণ আবর্তন করলে কী হবে? দেখো ঘড়ির ঘন্টা কাঁটা যখন এই 2 থেকে মনে করো 3 আসলো, তাহলে কী হবে? 1 ঘন্টা অতিক্রম করে। এখান থেকে এখানে আসলে আবার 2 ঘন্টা অতিক্রম করবে। তাহলে এখান থেকে যদি একটা পূর্ণ আবর্তন করে যদি এখানে আসে, তাহলে 12 ঘন্টা অতিক্রম করবে। আর 12 ঘন্টা অতিক্রম করে কত? 360 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখতে পারি ঘন্টার কাঁটা ঘন্টার কাঁটা 12 ঘন্টায় ঘন্টার কাঁটা 12 ঘন্টা অতিক্রম করে 360 ডিগ্রি। তাহলে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় চেয়েছে, 1 ঘন্টায় কতটা অতিক্রম করবে? 360 বাই কত? 12। তাহলে কাটো এটা, 12 3 কত হয়? 36, 30 ডিগ্রি। এবার এখানে তোমাকে নির্ণয় করতে হবে কি? বৃত্তীয় পদ্ধতিতে। তাহলে তুমি এর সাথে একটা π/180 গুণ করে দাও। তাহলে 30 মানে কত হবে? এটা 6 দিয়ে কেটে যাবে, তাহলে π/6 রেডিয়ান। বুঝতে পেরেছ? তাহলে π/6 রেডিয়ান কোণ কিন্তু উৎপন্ন করবে ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায়। বুঝতে পেরেছ? তাহলে এই হয়ে গেল কোষে দেখি 20 সমস্ত অঙ্কের সমাধান।